ওকে শোনেন, আজকে আমরা করব পেরোল। হ্যাঁ, আজকে যেহেতু এতক্ষণ বিদ্যুৎ ছিল না, আমরা যে সময়টা পাবো এই সময়টাতে আমরা দেখব পেরোল প্রসেস। পেরোল হয় দুইটা পার্টে। একটা পার্টের নাম হচ্ছে পেরোল প্রসেস, যেই পার্টে আমরা পে স্লিপ হাতে পাই। পে স্লিপে কী থাকে? পে স্লিপে থাকে হচ্ছে আপনার আর্নিংস, কোন কোন খাত থেকে আপনি টাকা পাইছেন, মানে আপনার বেসিক স্যালারি, সাথে থাকে আপনার হাউস রেন্ট, সাথে থাকে আপনার সরকারি ক্ষেত্রে বলছি, সরকারি বেতনগুলো এইভাবেই দেখায়, চিকিৎসা ভাতা, আরও কিছু কিছু থাকে। হ্যাঁ, এই সব কিছু মিলে থাকে টোটাল আর্নিংস। তারপর থাকে আপনার ডিডাকশন। ডিডাকশনে কি থাকে? আপনার পেনশনের টাকা ডিডাকশন করে, গ্র্যাচুইটির টাকা ডিডাকশন করে, আরও ধরেন ইন্স্যুরেন্স ডিডাকশন করে। তারপর ধরেন অফিসের ট্রান্সপোর্ট নিলে ট্রান্সপোর্ট ডিডাকশন করে, তাই না? ধরেন যদি কোনো অ্যাডভান্স নেওয়া থাকে, কোনো লোন থাকে, এটা ডিডাকশন করে। ওকে, তাহলে এই টোটাল আর্নিংস হইলো ধরেন আপনার 100 টাকা, সব মিলে টোটাল ডিডাকশন হচ্ছে 30 টাকা ডিডাকশন। তাহলে আপনার ক্যাশ ইন হ্যান্ড কত পাবেন, বা আপনি টেক হোম কত পাবেন? 70 টাকা। এই যে একটা কাগজের লেখা থাকে, এটাকে কিন্তু আমরা পে স্লিপ বলতেছি, তাই না? এটা কিন্তু পে স্লিপ বলবো। এই পে স্লিপ পর্যন্ত কাজ করে হচ্ছে একটা টিম, যারা এইচআর এর সাথে রিলেটেড, তারা আপনার পে স্লিপ রেডি করে দেয়। এই পে স্লিপ রেডি হওয়ার পর এটা চলে যায় অ্যাকাউন্টসে। এখন অ্যাকাউন্টস এটাকে সিস্টেমে এন্ট্রি দেয়। ওকে, এখন ধরেন আমরা যদি কুইক বুকে আসি, আপনাদেরটা হচ্ছে 6018 না? আপনাদের তো কোম্পানি নাই, আপনাদের কোম্পানি তো ডিলিট হয়ে গেছে, মানে মেয়াদ শেষ হয়ে গেছে। দেবো, আমি ভুলে গেছিলাম, দিয়ে দিব, অসুবিধা নেই। এটাতে দেখাই আজকে। আপনাদের লিঙ্ক দিয়ে দিছি না? সামথিং ওয়েন রং, উই আর ওয়ার্কিং অন ইট। কেন? আচ্ছা আপা, এই যে বাকিরা যে কেক টেক বানানো শিখতেছে, আপনি শিখবেন না কেক বানানো? সময় নেই কেক বানানো। এ কি ইন্টারনেট স্লো নাকি ওদের স্লো? রাইট, এক্স্যাক্টলি। তবে অ্যাকাউন্টিং এর একটা মজা কি জানেন? অ্যাকাউন্টিং যে বুঝতে পারে, হ্যাঁ, তার কাছে কিন্তু এটা খুবই মজা লাগে। অ্যাকাউন্টিংটা যে বুঝতে পারে কি ঘটতেছে, তার কাছে কিন্তু এটা খুবই মজা লাগে। যে একটু বুঝতে পারে না, তার কাছে এটা একদম পুরো বিষ হয়ে যায়, মানে একেবারে মাথায় ঢোকে না আর কিছু। স্যার ওই বলছিলেন যে এমএক্স কার্ডের যে বিষয়টা, যে কি সমস্যা করতেছে, হ্যাঁ, দেখা দিব দেখা দিব। ওটা স্যার ডাবল জার্নাল এন্ট্রি কার্ড কি হচ্ছে? না, ডাবল জার্নাল না, ওটা ইনপুটের সময় প্রবলেম হচ্ছে। না হলে তো জার্নালে কোথাও প্রবলেম নেই। জার্নাল ওকে। একটা এন্ট্রি দেওয়ার পর ভরে যাওয়ার পর তো জার্নাল নিতে চেক করা হয়, জার্নাল রেডি থাকে। জার্নাল না না না, জার্নালে কোনো সমস্যা নেই, জার্নাল ঠিক আছে। ওটা এন্ট্রিতে প্রবলেম হয়েছে, কোথায় প্রবলেম হয়েছে ওটা আমি দেখতেছি। ওটা আমি এখনো খুঁজে পাইনি, দেখতেছি, তার সলিউশন দিব রে ভাই, নো টেনশন। আচ্ছা নর্মাল তো পেমেন্ট করলে যদি জার্নাল হয়ে যায়, এটা যে মরে গিয়েছে ব্যাক এন্ডে দেখছি, ব্যাক এন্ডে দেখছি এটা অন্য। যে মাইনাস ফিগার আসছে গেছে, মাইনাস ফিগার আসছে, ওই সমস্যাটা হচ্ছে প্রথম মাইনাস ফিগারটাতে। পরের জার্নালে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে প্রথম মাইনাস ফিগারটাতেই। ওটা আমি একটু দেখার সময় পাই, ওটা দেখে দিব, সমস্যা নেই। কারণ এটা সমাধান না করে দিলে তো আপনি বুঝতে পারবেন না, সমাধান করে দিন। একটা বিষয় হচ্ছে যে ওই যেমন দেখা যাচ্ছে জেএসবিএস ক্যাপিটাল আর বিভিন্ন নামের ক্যাপিটাল গুলো ওগুলো ওগুলো তো পরে বলতে আছে একটা নিউ যদি আরেকটা নামের ক্যাপিটাল খুলতে চাই, তাহলে সেটা যদি ওই অ্যাকুমুলেটেড অ্যাডজাস্টমেন্ট যেটা ওটা করে তুমি একটা ওনার সিকিউরিটি সবার অ্যামাউন্টটা শো করবে কোনটাতে কোনটাতে অ্যাকুমুলেটেড? অ্যাডজাস্টমেন্ট। না 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 না, অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড জিনিস কিন্তু আলাদা। আমাদের সময় ছিল যে পাঁচটা লোকের পাঁচটা ওনার সিকিউরিটি, যেমন একটা ওনার সিকিউরিটি পাঁচটা লোকের একসাথে অ্যাড করে অ্যাকুমুলেটেডটা কি জিনিস? ওটা ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে, ওটা ওটা আমি দেখাবো না।
বা যখন ওই যে অবচয় ধরেন না, জি অবচয় জানেন তো, ডেপ্রিসিয়েশন, জি এই ডেপ্রিসিয়েশনের টার্মসে আসবে হচ্ছে অ্যাকুমুলেট। এটা আমি দেখাবো, অসুবিধা নেই। ওকে, আল্লাহর রহমতে একটা ওপেন হয়েছে, দেখি। আচ্ছা, এখন আমরা ছিলাম কোথায় দেখেন, আপনাদের কাস্টমার এবং সাপ্লায়ারের যে ফাংশনগুলো, এগুলো আপনারা জেনেছেন এখন পর্যন্ত, যা জেনেছেন এটা হচ্ছে খুবই বেসিক জিনিস জানছেন। অ্যাডভান্স লেভেলে কিছু কিন্তু আপনারা এখন জানেন না। অ্যাডভান্স লেভেলে মানে বেসিক থেকেই তো অ্যাডভান্সে যায়, বেসিক দিয়েই কাজ করে মূলত। বাট অ্যাডভান্স কোনটা বলতেছি, বলতে রিয়েল লাইফ এক্সাম্পল এখনো পাননি। রিয়েল লাইফ এক্সাম্পল পেলে আপনাদেরকে আমি যা দেখাচ্ছি, এত ফ্রেশ অ্যাকাউন্ট কিন্তু আপনারা হাতে পাবেন না। এই কাস্টমার অ্যাড, এই অ্যাড, সেই অ্যাড, এগুলো আপনারা হাতে গোনে একটা দুটো পেতে পারেন, কিন্তু এত ফ্রেশ অ্যাকাউন্ট আপনারা হাতে পাবেন না। নর্মালি কি হয় জানেন, এই কুইক বুকটা যে ক্লায়েন্ট যিনি চালাচ্ছেন আর কি, হ্যাঁ, উনি নিজেই চালাতে থাকেন কয়েকদিন, কয়েক মাস চালাতে চালাতে একটা সময় যায় উনি পেঁচায় ফেলেন আর পারেন না। ঠিক আছে, তখন কি হয়, তখন উনি যায় হচ্ছে ওনার একটা অ্যাকাউন্টিং ফার্মের কাছে। ম্যাক্সিমাম আপনার কানাডা এবং ইউএসএতে সরাসরি আপনার মার্কেট প্লেসে কেউ জব পোস্ট করে না। ম্যাক্সিমাম এরা যায় হচ্ছে তার নিয়ারেস্ট একটা অ্যাকাউন্টিং ফার্মে যায়, সে অ্যাকাউন্টিং ফার্মে যাওয়ার পর সে তার ফাইলটা জমা দেয় যে ভাই আমার এই যে কুইক বুক, এটা আমার এই জিনিসপত্র তুমি করো। এই অ্যাকাউন্টিং ফার্মগুলো তৈরি হয় কীভাবে জানেন, অ্যাকাউন্টিং ফার্মগুলো তৈরি হয় 2জন বা 3জন অ্যাকাউন্টেন্ট নিয়ে। ওরা পরিচিত 2জন মিলে একটা অ্যাকাউন্টিং ফার্ম খুলে, খোলার পরে ওরা 2-3জন বসে, অথবা 2-3জনের বাইরে 2-একটা আপনার বুক কিপার নেয় যারা রেগুলার এন্ট্রি দিতে পারবে কমের মধ্যে। এরপর করে কি, ওরা ওদের যত ক্লায়েন্টের যে কাজগুলো আছে, এই ক্লায়েন্টের কাজগুলোকে ওরা ফাইবার আপওয়ার্কে পোস্ট করে। ঠিক আছে, সেখান থেকে অনেকে অ্যাপ্লাই করে। এখন ওরা নিজেরাও তো অ্যাকাউন্টেন্ট, ওরা তো জানে যে কারকে দিয়ে ভালো কাজ হবে, 2-একটা কথাবার্তা বললে বুঝতে পারে। ওরা তখন মোটামুটি একটা রেট ঠিক করে ওই লোকটাকে ওরা কাজটা দেয়। ধরেন আপনাকে কাজটা দিল, কুইক বুকের একটা কাজ দিল, হ্যাঁ, আপনি কি বললো যে তুমি আমার 50টা ইনভয়েস কুইক বুকে এন্ট্রি করে দিবা। 50টা ইনভয়েস সে আপনাকে ধরেন স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছে, আপনি ইনভয়েস দেখলেন, ইনভয়েস ডেট কবে, ডেট দিলেন, কাস্টমারের নাম কি, ওই কাস্টমারের নামটা আপনি, হ্যাঁ, মানে আপনার কাজ কি হবে বলি, আপনাকে কি দিবে, আপনাকে দাঁড়ান রেকর্ড অন করা আছে। এই যে সবসময় যে এখানে খেয়াল করবেন, দেখেন স্ক্রিনে দেখেন, এই যে এখানে টাইম উঠতেছে মানে রেকর্ড অন করা আছে। আমার কাছে কোনো রিসিপ্ট টিসিপ্ট আছে নাকি দেখি তো। এই যে একটা পেজ, ধরেন এটা একটা রিসিপ্ট, কি এটা এক্সপেন্সের রিসিপ্ট না, আমি কিছু একটা কিনছি তাই তো, কেনার পর এটা দিচ্ছি। ও আপনাকে কি করবে জানেন, ও আপনাকে একটা ছবি দিলে পাঠিয়ে দিল, ধরেন এরকম রিসিপ্ট 50টা ছবি দিলে পাঠিয়ে দিচ্ছে, 50টা রিসিপ্টের ছবি দিলে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। এখন আপনাকে কি করতে হবে, ও বলছে যে এই 50টা রিসিপ্ট সবগুলো আমার এক্সপেন্স। এক্সপেন্স মানে কি, সাপ্লায়ার, আপনাকে ক্রিয়েট করতে হবে কি সাপ্লায়ার। তাহলে দেখেন এটার নাম কি, স্বপ্ন, আমি স্বপ্ন থেকে কিনছি এটা, তাই তো। তাহলে আমার সাপ্লায়ার কি হবে, আমি সাপ্লায়ারে অ্যাড করবো কি, স্বপ্ন অ্যাড করবো, স্বপ্ন। বাকি ইনফরমেশন না দিলাম, ডিসপ্লে নেম তো আমাকে স্বপ্ন দিতে হবে, স্বপ্ন অ্যাড করবো সাপ্লায়ার। এখন আমি কি কি আইটেম কিনছি এখানে লেখা আছে কিন্তু, তাহলে এই কয়টা আইটেম কি করতে হবে আমার, প্রোডাক্ট এন্ড সার্ভিসে এই কয়টা আইটেম আমার ইনপুট দিতে হবে। এখানে আমার আইটেম আছে কয়টা, 1 2 3 4টা, হ্যাঁ, এই 4টার নাম দেখে আমি প্রোডাক্ট এন্ড সার্ভিসে ইনপুট দিলাম 4টা। এবং এখানে আমার রেটও দেওয়া আছে, কোয়ান্টিটি ওয়াইজ রেট দেওয়া আছে, আমি এই রিসিপ্ট দেখে কোয়ান্টিটি রেট। এবং এখানে আমার এই যে 5% ভ্যাট অ্যাপ্লিকেবল, ভ্যাট অন কতর উপরে ভ্যাট 5%, তাহলে আমি ভ্যাট অ্যাপ্লিকেবল ভ্যাট দিতে পারবো, ভ্যাট বা ট্যাক্স যেটাই সিলেক্ট করেন, সিলেক্ট করলেন, করে আপনি এটাকে একটা বিল ক্রিয়েট করতে হবে। এটা কি রিসিপ্ট না, রিসিপ্ট মানে আমি কি করবো, বিল করবো না, অথবা বিল না, আমি এটা করবো সরাসরি এক্সপেন্স, কারণ আমরা নগদ টাকায় কিনছি। নগদ টাকায় কিনলে কি করব, এই যে সাপ্লায়ার এগেনস্টে এক্সপেন্স, এখানে যেটা আমরা করছিলাম হচ্ছে সেলস রিসিপ্ট, এখানে করবো কি এক্সপেন্স, নগদ টাকায় কিনছি তাই না।
এইটাকে আমি করব কি, এক্সপেন্স করব। সাপ্লায়ার কে হবে স্বপ্ন, প্রোডাক্ট কি, এই চারটা প্রোডাক্ট, রেট কত দাও আছে, দিয়ে আমি এক্সপেন্স করব। তাহলে না এই খরচটা আমার কুইক বুকে উঠবে। ওই যে কাস্টমার ইয়াতে কি বলে এক্সেলে সুন্দর করে সাজায় দিবে, কপি করে বসে আপলোড করে দিব, এইসব ভুলে যান, এইসব এখানে শেখার জন্য। ওকে, কাস্টমার আপনাকে যে এরকম ছবি দিলে পাঠিয়ে দিবে। হ্যাঁ এক্সেলে করলে তো সে নিজে করতে পারে। ভাই, মূলত ব্যাপারটা কি জানেন, যেমন ধরেন ব্যাংক রিকনসিলেশন যখন করবো তখন দেখবেন রিকনসিলেশন কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই ফাইলটা রেডি করা। ওকে, রিকনসিলেশন তো আসলে ক্লায়েন্ট যে কাজ দিচ্ছে সেই কাজ জানে না, সবই জানে, তার আসলে এই ফাইল রেডি করার মতো সময় নেই তার, আপনাকে দিয়ে শুধু করে নিচ্ছে। আচ্ছা যাই হোক, তো আপনি এখন ধরেন যে সে যে কটা রিসিপ্ট দিচ্ছে, এই কটা রিসিপ্ট অনুযায়ী আপনি বিল ক্রিয়েট করছেন বা এক্সপেন্স ক্রিয়েট করছেন। সে কি করবে, সে এটা বসে বসে চেক করবে, যখন আপনি কাজ সাবমিট করে দেবেন সে বসে বসে চেক করবে সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে থাকলো, না থাকলে সে নিজে ঠিক করে নিয়ে এটা কাস্টমারকে দিয়ে দেবে। কাস্টমারের কাছে চার্জ করবে $100, আপনাকে দিবে $30। বুঝছেন? হ্যাঁ ভাই, $30 মানে আপনার কাছে বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় 3,500 টাকা। 3,500 টাকায় আপনি 50 দিতে আপনি তো মহা খুশি। 50 দিতে আপনার কতক্ষণ লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবেন। 3 ঘন্টা কাজ করে আপনি 3,500 টাকা পাচ্ছেন। আর ওর কাছে তো 100 টাকা, 100 টাকার থেকে আপনার 30 টাকা দিয়েছে, 70 টাকা রাখছে। বুঝেন নাই? তো যাই হোক, মানে আচ্ছা, এনিওয়ে, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা এইটা যে এক্সেল দুটো দিছি না, এক্সেল দুটো সবাই প্র্যাকটিস করবেন। এক্সেল দুইটা প্র্যাকটিস করতে গেলে অনেক প্রশ্ন আসবে মনে, এই প্রশ্নগুলো করতে পারবেন। এই এক্সেল থেকে প্রশ্ন যতদিন আপনারা করতেছেন না, আমি বলতে যে আপনি এটা করেন নাই, কারণ করলেই প্রশ্ন আসবে। হ্যাঁ, যতদিন, কারণ কি, এইটা এটা করা শুরু করলে তখন এই ক্লাসের অপেক্ষায় থাকবেন, গ্রুপেই লেখালেখি শুরু করবেন যে আমার এইটা কেন হইলো, ওটা কেন হইলো। ছিল ওটা যখন করে দিছে। আচ্ছা জেনে নিচ্ছিল না তার ভাই দিদি। আচ্ছা, পরে কি নিচে? আচ্ছা দেখেন, এখন আমরা আসছি কি, আমরা যেটাতে করব এটা হলো টিম। এই যে টিম, টিম মানে এমপ্লয়ি। হ্যাঁ, টিম মানে হচ্ছে এমপ্লয়ি। আচ্ছা, এখানে আমি একটা এমপ্লয়ির এন্ট্রি দিছিলাম, দিকে আছে নাকি, নাই। আচ্ছা, অন্য জায়গায়। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এখানে একটা ডাটা আছে, আমরা ডাটাটা দিয়ে একটু ওপেন করি। এই যে এমপ্লয়ি লিস্ট, হ্যাঁ, এই এমপ্লয়ি লিস্টটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। মানে আমি এখানে 4টা এমপ্লয়ির ডাটা আছে, আমি একটা দুটা করে দেখাবো, বাকিটা আপনারা করবেন। ইন্টারনেট মাশাআল্লাহ সেরকম। আপনাদের গ্রুপ কত, 6018 না? তাহলে এমপ্লয়ি লিস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন যেটা আসছে, ইন্টারনেটের অবস্থাই খুব খারাপ। এই মালিবাগ, এটা তো একটা মোটামুটি ভিআইপি এলাকা না? শুক্রবার সে বাসায় থাকে তো সবাই বেশি। হ্যাঁ, এটা অবশ্য একটা ভালো কথা বলছেন। মর্নিং ইউজ করলে মনে হয়। মডেম এখন কই পাবো রে ভাই, আমার তো রাউটার আমার সাথে, এই রাউটারের সাথে কানেক্ট।
মানে এমন তো না রাউটার অনেক দূরে বা পাচ্ছি না, এরকম না, রাউটার তো এই যে সাথে নগদ এখানে। আচ্ছা, এটা ডিস্টার্ব, আমি একটা কাজ করি, কারণ এভাবে ক্লাস আগানো যাবে না, হ্যাঁ? আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে ফুল প্রসেসটা বলি, হ্যাঁ, প্লাস একটা ইউএস এর যে পে স্লিপটা ধরে আমরা অ্যাকাউন্টিংটা করব, এইটা আপনাদেরকে দেখায় বোঝাই। আমি আজকে যেটা করব, অন্য ক্লাসের একটা পেরোলের যে ক্লাস নিছি আমি, সেই ভিডিওটা আপনাদেরকে দিব। আপনাদেরকে ওই ভিডিও দেখে কিছু মুখস্থ করতে হবে না, আপনারা এই যে পে স্লিপটা দিব সেটার সাথে মিলায়া ওই ক্লাসটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে? এই ক্লাস কিন্তু আমি আবার নিব, এটা সবার নেবেন, ঠিক আছে? হ্যাঁ এই ক্লাস কিন্তু আমি আবার নেব, মানে ওই ভিডিও দিয়ে শেষ তা কিন্তু না, আমি আবার নিব। আপনারা যেটা করবেন, আপনারা ওই পে স্লিপ প্লাস ওই ভিডিওটা অ্যাটলিস্ট একবার দেখে আসবেন। 1 ঘন্টার বেশি ভিডিও নাই, 1 ঘন্টা 1 সপ্তাহ বের করবেন, বের করে নেক্সট ক্লাসে দেখে আসবেন। তাহলে হবে কি জানেন, তাহলে বলা মাত্রই বুঝতে পারবেন, বুঝছেন? এটা সবার নেবেন। ভালো, আমি বেশি একটা নলেজ দিয়ে আসলাম ক্লাস করতে। হ্যাঁ, তখন আমি যখন যা বলতেছি তখন সব কথাই বুঝতে পারবেন। আজকে একদম মানে অনেক বেশি সমস্যা। আপনি তো শুধু স্যার পেরোল নিয়ে কাজ করেন না? আমি যে চাকরি করি সেখানে পেরোল নিয়েই কাজ করি, পেরোল প্রসেস, আমাদের অ্যাকাউন্টেন্ট আলাদা আছে। স্যার এখন দেখি মাঝে মাঝে যে শুধুমাত্র পেরোলের জন্য আপনার জন্য প্রিন্সিপাল কম হবে হ্যাঁ, কিন্তু ওই পেরোল আর এই পেরোল মিলবে না, বলি আপনাকে। বাংলাদেশের লোকাল পেরোলের সাথে এই পেরোল তো মিলাবেন না। বাংলাদেশের লোকাল পেরোল অনেক, মানে এটার কোনো ফরম্যাট নাই যে যেমনি করে। আপনি যে এক কোম্পানি থেকে শিখে আরেক কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, হবে না, দেখা যাবে সে আরেকভাবে করে, ঠিক আছে? বাট ইউএসএ, ইউকে এই আর কানাডা, এই 3টা ফরম্যাট হচ্ছে মোটামুটি ইউনিক, এইটা তাদের দেশে তারা ফলো করার চেষ্টা করে, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইউএসএ পেরোলের পে স্লিপ, ওকে? ইউএসএ পেরোল পে স্লিপ কিভাবে তৈরি হয়েছে দেখেন, দেখেন এইখানে কলাম কয়টা আছে দেখেন, এই যে এটা একটা কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কলাম আছে, ওকে? প্রথম কলামে কি আছে? প্রথম কলামে আছে স্টাফের নাম জেমস বান্টা, ওকে? তারপর কি আছে? নেট, তার নেট স্যালারি, মানে প্লাস মাইনাস হয়ে সে যেটা হাতে পাবে, টেক হোম যেটা তার, ওকে, নেট স্যালারি। পে ডেট কত বলছে? 25/6/2022। 6 মানে কি জুন না? জুনই তো নাকি? জুন। তার মানে জুনের 25/6 সে পেমেন্টটা পাবে। পে ডেট হচ্ছে এটা, ওকে? এখন কোন সময়ের কাজের টাকা সে এই জুনের 22 তারিখে পাবে? সেই সময়টা হচ্ছে এটা, 3/5 মানে মে, 3/5 না, মে এর মাসটা আগে দাও, হ্যাঁ মানজে দিয়ে 3/5, 3/5 থেকে 9/5, 3/5 থেকে 9/5 মানে কি বলেন তো? 1 উইকের, ওকে? এখানে ইউকেতে এবং ইউএসএ তে ম্যাক্সিমামই হবে হচ্ছে আপনার উইকলি পেমেন্ট। যত পাবেন দেখবেন যে 95%-এর উপরে যাবে উইকলি পেমেন্ট, মান্থলি পেমেন্টে খুব কম আছে। তাহলে আমরা এই টাইম পিরিয়ড, এই যে 3/5 থেকে 9/5 এক সপ্তাহ যে টাইম পিরিয়ড, এই টাকাটা দিবে কবে? পরের মাসের 25 তারিখে, ঠিক আছে? এবং তার নেট পে কত? 1390.25। এর নাম হচ্ছে জেমস বান্টা। না, এইটা আসলে লেট পেমেন্ট না, এইটা হচ্ছে কন্ডিশনই থাকে, যে ডেট বলবো ওই ডেটে পেমেন্ট দিতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে হচ্ছে বুধবারে পেমেন্ট হতে হবে, সোমবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, আমরা সোমবার এবং মঙ্গলবার মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ করে ইউকেতে পাঠাতে হবে। এখন মঙ্গলবার যদি রাত 3টা বাজে আমার কাজ শেষ করে পাঠাতে হবে, কারণ কি? বুধবারে পেমেন্টগুলো ইউকেতে যার যার অ্যাকাউন্টে, যে স্টাফ কাজ করছে তার অ্যাকাউন্টে ঢুকতে হবে। বুধবারে না ঢুকলে, যদি স্টাফের কোনো গাফিলতি না থাকে, বুধবারে না ঢুকলে সে কমপ্লেন করলে খবর আছে। না,
বাংলাদেশে তো আসলে উইকলি পেমেন্ট সিস্টেম চলবে না। ওইখানে উইকলি পেমেন্ট হয়, ওখানে ধরেন বাসা ভাড়াও উইকলি, কারেন্ট বিল উইকলি, সবই উইকলি ওখানে। বাসা ভাড়া কিন্তু উইকলি হিসেব করে। ঠিক আছে? তো যাই হোক, তো এখন যেটা হচ্ছে কি, এখানে দেখেন দুইজনের ডেট সেম, এরও ওই এক সপ্তাহের বেতন দিবে এই তারিখে, এর আবার পেমেন্ট হচ্ছে 945। এখন এটা হলো সামারি, এটা ডিটেল হিসাব আছে এই পাশে। এখন কিভাবে বুঝবো? এই স্টাফের ইনফরমেশনের পরেরটা যেটা আছে, এইটা হলো আমার টোটাল আর্নিং, কত টাকা ইনকাম করলাম। সেখানে দেখেন বলা আছে কি, এটা পে। পে বলতে কি কি বিষয়ে পে হবে সেটা এখানে নাম লেখা আছে। এখানে বলা আছে আওয়ার্স, কতক্ষণ কাজ করছে, আর এখানে বলা আছে এএমটি মানে অ্যামাউন্ট। তাহলে এই জেমস বন্ডটার টোটাল আর্নিং হচ্ছে রেগুলার পে, সে 24 ঘন্টা কাজ করছে, তার পেমেন্ট হলো 1200 টাকা। তারপর ওভার টাইম সে 4 ঘন্টা করছে, তার 300 টাকা ওভার টাইম। তারপর হলিডে পে 0 বোনাস আছে 400 টাকা, কোনো একটা কারণে সে বোনাস পেয়েছে। এই বোনাসটা আওয়ার দিয়ে ক্যালকুলেট হয় না, এটা একবার একটা ক্যালকুলেট হয়। ভ্যাকেশন 0 তার মানে তার টোটাল আর্নিংস হচ্ছে 12 আর 3 কত, 15 আর 4 1900 টাকা। তাহলে জেমস বন্ডটার টোটাল আর্নিং হচ্ছে 1900 টাকা। পার আওয়ারটা নাই, পার আওয়ার তো আপনি বের করে নিতে পারতেছেন। ওরা আছে এটা পেরোল প্রসেসে করা আছে, করে এটা আসছে। ওকে, আচ্ছা এখন দেখেন, ঠিক অ্যানি কর্নেরও সেম, রেগুলার পে 24 ঘন্টা, সে পেয়েছে 600, মানে তার পেমেন্ট রেট কম। এ হয়তো বা ডাক্তার, এ হয়তো বা নার্স। ডাক্তার আর নার্সের পেমেন্টের ডিফারেন্স হবে না? আচ্ছা, এরপরে দেখেন ওভার টাইম পে 200, 4 ঘন্টা 200, এ ওভার টাইম পে এ 4 ঘন্টা পেয়েছে 300, এ 4 ঘন্টা পেয়েছে 200। তারপর দেখেন পেইড টাইম অফ, এটা 0, ভ্যাকেশন পে 0, এর হলিডে পে আছে 8 দিনের 200 টাকা পাইছে, মানে সে হলিডেতে কাজ করছে। এর কিন্তু হলিডে পে নাই, সে হলিডেতে কাজ করছে জন্য 8 ঘন্টায় তাকে 8 ঘন্টায় তাকে 200 টাকা দেওয়া হয়েছে। বোনাস পাইছে সে 300, কমিশন পাইছে সে 200, এর কমিশন নাই। এ হয়তো অন্য কোনো কাজ করে কমিশন পেয়েছে 200। ওকে, না এখানে আরো অনেক কিছু থাকতে পারে। মানে আপনাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা কলাম 2। কলাম 1-এ কি নাম এবং তার ডিটেল, কলাম 2-তে থাকবে হচ্ছে সব ইনকাম আর্নিংস। এখানে হেড আরো হইতে পারে, এখানে হেড হইতে পারে, ধরেন এটা হেড হইতে পারে কি, ধরেন যে তার একটা আর কি হতে পারে, রেশন দেয় না, মেডিকেল অবস্থা ধরেন মেডিকেল অ্যালাউন্স, তার আরো অনেক কিছু, হাউস রেন্ট, অনেক কিছু থাকতে পারে। তো আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এই যে কলাম 2, এই কলাম 2 হচ্ছে তার সমস্ত আর্নিংস। তার মানে এই যে জেমস বন্ডটার 1900 টাকা টোটাল আর্নিংস, আর অ্যানি কর্ন, এই যে অ্যানি কর্নের হচ্ছে টোটাল আর্নিংস কত, 1500 টাকা। আমাদের সাথে সিস্টেম কোনটা মিলবে না প্রসেসে। আমি স্যালারি দিচ্ছি কি সবগুলো তো একই রকম দেখতেছি। একই রকম দেখতেছেন, কিন্তু এই পে স্লিপ কি আপনারা দেন? স্লিপ আমরা স্যালারি থেকে দেখে না, এইটা তো আপনি মাত্র আর্নিংটা দেখেন। এখন ডিডাকশনে দেখেন ওদের কি কি ডিডাকশন হয়, এই ডিডাকশন তো বাংলাদেশে নাই। আমাদের শুধু যে এই থেকে কাটে আর কি, এই থেকে ওইতে এখানে বাকি যা আছে সবই ডিডাকশন দেখেন। আচ্ছা দেখেন এখানে লেখা আছে ডিডাকশন, তাহলে প্রথমটা আমার আর্নিং, পরের পেজে আসবে আপনার ডিডাকশন। ডিডাকশনে কি আছে পরের কলামে, মেডিকেল ইন্স্যুরেন্স, এর হচ্ছে 95 টাকা। এই মেডিকেল ইন্স্যুরেন্স পাবে কে? ইন্স্যুরেন্স কোম্পানি। সেটা করছে কার মাধ্যমে? কোম্পানির মাধ্যমে। কোম্পানি এটা কেটে রাখবে, তার স্যালারি থেকে এটা কেটে রেখে মেডিকেল কোম্পানিকে, মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দিবে। এইখানে ডিডাকশনে আর কি কি আসতে পারে, ধরেন আমার স্যালারি অ্যাডভান্স নেওয়া আছে, সেখানে ধরেন আমি মাসে 100 টাকা করে এখানে ফেরত দেবো, তাহলে স্যালারি অ্যাডভান্স ডিডাকশন আসবে এখানে 100 টাকা। ধরেন লোনের অ্যাডভান্স আছে 100 টাকা। ধরেন আমি অফিসের খাবার খাই, যেখানে 40% দেয় হচ্ছে স্টাফ আর 60% দেয় অফিস, সেই ফুড বিল আসবে এখানে ডিডাকশন। অফিসের ট্রান্সপোর্ট নেই, ট্রান্সপোর্ট আসবে এখানে ডিডাকশন। ডিডাকশনে কিন্তু এখানে অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, তার মানে আমরা কলাম 3 খেয়াল করব, ডিডাকশন। এখন এই ডিডাকশনে কত আসলো দেখেন, এখানে 300, সরি এখানে আসলো 95 টাকা। আর অ্যানিকর্নের মেডিকেল ইন্স্যুরেন্স 300 টাকা। একজনের মেডিকেল ইন্স্যুরেন্স, এ হয়তো বা কি করছে, লং টাইম ইন্স্যুরেন্স করছে,
এটা 95, এটা 300 কেন? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে ইন্স্যুরেন্স পলিসির কারণে। এই জেমস বন্ডটা হয়তো বা ইন্স্যুরেন্স করছে 10 বছরের, সে প্রিমিয়াম দেয় কম। আর এ হয়তো বা করছে 3 বছরের, সে প্রিমিয়াম দেয় বেশি। বুঝতে পারলেন? একই দেশ, একই কোম্পানি, কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের টাকা কম আর বেশি কেন? কম আর বেশি হচ্ছে তাদের ইসের কারণে, মানে ওই ইন্স্যুরেন্স পলিসির কারণে। জয়েন্ট লাইফ পলিসি দিছে ও সিঙ্গেল লাইফ পলিসি নিয়েছে। হতে পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে। ওকে, তাহলে এখানে দেখেন এর কাটবে হচ্ছে, এর ডিডাকশন আছে 95 টাকা, এর ডিডাকশন আছে 300 টাকা। ওকে, এই ইয়েটা পে স্লিপটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নেই, বাসায় গিয়ে দেখতে পারবেন। এখন আসেন দেখেন এমপ্লয়ি পেইড ট্যাক্স। এই ট্যাক্সটা কি হবে? এই ট্যাক্সের টাকা কিন্তু স্টাফেরও না, আমি যে কেটে রাখবো আমারও না, সরকারের, তাই না? এই ট্যাক্সের টাকা স্টাফের কাছ থেকে কেটে আমার কাছে রাখবো, কিন্তু এই টাকা আমার না। ওকে, তাহলে দেখেন এমপ্লয়ি পেইড ট্যাক্স এটা কাটবো কার কাছ থেকে? এই স্টাফের 1900 টাকার বেতন থেকে কিন্তু এটা কাটবো। তার মানে এই মেডিকেল ইন্স্যুরেন্সটা হলো সরাসরি ডিডাকশন, যেটা আমি স্টাফের বেতন থেকে কাটবো এই 1900 টাকার থেকে। আর এমপ্লয়ি পেইড ট্যাক্স, এটা এএমটি মানে অ্যামাউন্ট। এমপ্লয়ি পেইড ট্যাক্স কি কি খাতে ট্যাক্স দিব, সেই ট্যাক্সের টাকাটাও কিন্তু আমি তার কাছ থেকে কেটে রাখবো। ওকে, কি কি কেটে রাখবো দেখেন? ফেডারেল ইনকাম ট্যাক্স। ফেডারেল ইনকাম ট্যাক্স কত? 148.93। ওখানে ইনকাম ট্যাক্স দুই রকম আছে, একটা ফেডারেল, একটা হচ্ছে প্রভিন্সিয়াল বা স্টেট গভর্নমেন্টের। ওকে, তাহলে এই যে ফেডারেল ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে ফেডারেল মানে সেন্ট্রাল গভর্নমেন্টের। ওকে, এটা নিয়ে কাটলো। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, এই সোশ্যাল সিকিউরিটি নর্মালি হচ্ছে স্টেট গভর্নমেন্টের ট্যাক্স। এখানে কত? 111 টাকা 90 পয়সা। এরপর আসেন মেডিকেয়ার। তার মেডিকেয়ারের জন্য ওই যে তারা হসপিটালে গেলে যে একটা 5 স্টার মানের একটা সুবিধা পায়, এটার জন্য তারা এই ট্যাক্স দেয়। ওকে, মেডিকেয়ার। এরপর এনসি ইনকাম ট্যাক্স। এই এনসি ইনকাম ট্যাক্স মানে কি বলেন? এনসি হচ্ছে, এনসি একটা ফেডারেল ট্যাক্স, সরি এনসি একটা প্রভিন্সিয়াল ট্যাক্স। এনসি ইনকাম ট্যাক্স লিখে সার্চ দেন। ভাই, এত কাটাকাটি করার পরও মানুষ এত সুখী কেন বলেন তো? দেখেন, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের নর্থ ক্যারোলাইনার ট্যাক্স রেট। নর্থ ক্যারোলাইনা, এনসি মানে নর্থ ক্যারোলাইনা। নর্থ ক্যারোলাইনা কি? একটা স্টেট, ইউনাইটেড স্টেটের একটা স্টেট, আমেরিকার একটা স্টেট। তার মানে এই যে এইটা, হ্যাঁ ইন্ডিয়াতেও তাই আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে এটা নাই এখনো। বাংলাদেশে তো আসলে ওরকম স্টেট করার সম্ভাবনা নেই। তাহলে এটা নর্থ ক্যারোলাইনা, মানে এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের ট্যাক্স কত? 79। এ জেড ইনকাম ট্যাক্স। এ জেড মানে কি এটাও দেখাই আপনাদের। এটা হচ্ছে অ্যারিজোনা। হ্যাঁ, আচ্ছা এটা আসতেছে। এখন একটা দিলাম কি নর্থ ক্যারোলাইনা, আর একটা দিলাম হচ্ছে অ্যারিজোনা। দুইটা স্টেট ট্যাক্স দিচ্ছি না? দুইটা স্টেট ট্যাক্স দেবো কেন? আসলে হয়েছে কি, এই স্টাফের বাড়ি এক জায়গায়, সে কাজ করে আর এক জায়গায়। ভুল, এখানে কি ভুল হলে আপনার মার্ক কাটা যাবে? তাইলে এজেড মানে হচ্ছে অ্যারিজোনা, সংক্ষেপে লিখছে আর কি। হ্যাঁ, অ্যারিজোনাতে খুব সম্ভবত অ্যারিজোনাতে সে কাজ করে। আর তার যে বাড়ি, তার তার নিজের বাড়ি, এই বাড়িটা হচ্ছে কোথায়? নর্থ ক্যারোলাইনায়। তার মানে ওখানে বাড়ি থাকার জন্য আমরা হোল্ডিং ট্যাক্স দিই না, কারণ ওই টাইপের একটা ট্যাক্স দিচ্ছে সে ওখানে। আর এইখানে সে থাকার জন্য এখানে একটা ট্যাক্স দিচ্ছে। হোল্ডিং ট্যাক্সের কথা বললাই, বলছি যে আমরা যে হোল্ডিং ট্যাক্স দেই, ধরেন আমার দেশের বাড়ি গাইবান্ধা, ওখানে আমাদের একটা বাড়ি আছে, ওখানে আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি না। আর এখানে ঢাকায় যে থাকতেছি, এখানে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স ট্যাক্স দিচ্ছি না। তো আমার বাড়ি এক জায়গায় থাকতেছে, দুই জায়গা থেকে ট্যাক্স কাটতেছে না। এখানে আমাদের দেশে কিন্তু এত স্বচ্ছ না, ওইখানে স্বচ্ছ। ইনকাম তো এক জায়গা থেকে আসতেছে তার, সে যেখানেই থাকুক ইনকামটা তো এক জায়গা থেকে আসতেছে, যার কারণে তার একই ইনকামের জায়গা থেকে এটা দেখাই দিতে হবে।
তাহলে সে নিউ ক্যারোলাইনারও দিল, আবার এজেড মানে এটাকে অ্যারিজোনারটাও দিল। হ্যাঁ, নিউ ক্যারোলাইনা অ্যারিজোনারটাও দিল। ঠিক আছে, তার মানে কি, এই যে ট্যাক্সগুলো, এই ট্যাক্সটা আমি কেটে আমার কাছে রেখে দিব এই স্যালারির থেকে, এটা গভর্নমেন্টকে পে করে দিব। আর এইটা হচ্ছে সরাসরি তার খরচ, ডিডাক্ট, সরাসরি ডিডাকশন। সে ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স তাকে দিতে হবে। ওকে, এখন আসেন এমপ্লয়ার পেইড ট্যাক্স। এখানে আমার একটা প্রশ্ন আছে। সে নিউ ক্যারোলিনাতে এখন জব করতেছে, ওখানে ট্যাক্স হয়তো ধরেন 5 বছর জব করলো, ওখানে নিউ দেন সে অন্য স্টেটে ধরেন জ্যামাইকাতে বা টেক্সাসে ইয়ে করলো, করতে পারে। সেখানে যদি ইয়া করে সে, সেখানে আবার ট্যাক্স দিল, তাহলে সে কি নিউ ক্যারোলিনার কি ইয়া পাবে, সুযোগ সুবিধা কি পাবে? আচ্ছা, এইটা আমার সঠিক অত ভালো জানা নাই, কারণ এইটা তো হচ্ছে ধরেন মানে ওখানকার ফ্যাসিলিটির ব্যাপার। ফ্যাসিলিটি আমি তো নিজে ওখানে থাকি না। এখন ধরেন কি, এটা হওয়া উচিত। মানে আমার কাছে মনে হয় যে ধরেন অ্যারিজোনাতে আমি 5 বছর ট্যাক্স দিছি, এখন এই 5 বছর ট্যাক্স দেওয়ার কারণে অ্যারিজোনাতে কিন্তু 5 বছর আমি মানে ফ্যাসিলিটি পাইছি। কেমন কি, আমাদের এখানে আমরা বছর শেষে ট্যাক্স দিই, ওদের কিন্তু বছর শেষে না, ওদের পার ইনকামে ট্যাক্স চলে যাচ্ছে, পার পে স্লিপে ট্যাক্স চলে যাচ্ছে। ট্যাক্স কেটে নিচ্ছে না ডিরেক্ট, ওরা কিন্তু এগুলো ডিরেক্ট রিপে হয় ওদের, আর গভর্নমেন্ট ওদেরকে পেমেন্ট করে। এগুলা কিভাবে পেমেন্ট করে, যেমন ধরেন ও এই অ্যারিজোনার ট্যাক্স দেওয়ার কারণে অ্যারিজোনার যে ট্রান্সপোর্ট, এটার জন্য ফ্রি। অ্যারিজোনার এই ট্যাক্স দেওয়ার জন্য অ্যারিজোনার ধরেন যে ওর বিদ্যুৎ বিল ফ্রি। মানে 5 বছরই সে সুযোগ সুবিধা পাবে, পরে আর পাবে না। না, এইটা কিন্তু ইউটিলিটি ফ্রি থাকতে পারে। হ্যাঁ, এরকম কিন্তু গভর্নমেন্ট ডিরেক্ট ওর কাছে যেমন ডিরেক্ট টাকাটা পার কি বলে এটা পে স্লিপে নিয়ে নিচ্ছে, ওরকম কিন্তু ওকে সরাসরি পেমেন্টও দিচ্ছে, পেমেন্ট দিচ্ছে, ওকে রিপে করতেছে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে। ওকে, তো এইটা আমি যতদূর মানে আমার নলেজে আছে আর কি, সেটা হলো যে এইটা সে 5 বছর এখানে থাকলো, সে 5 বছর যা টাকা দিচ্ছে সে ফ্যাসিলিটি পেয়ে গেছে এখানে, বুঝছেন? আচ্ছা, এখন আসেন, এখানে আমরা 4টা কলাম দেখলাম, 4টা কলাম বুঝছি সবাই। এটাতে হলো আপনার স্টাফের ইনফরমেশন, এটা হলো সব তার আর্নিং, এটা হলো ডিডাকশন, এটা হলো তার ব্যক্তিগত ট্যাক্স, তার ইনকাম ট্যাক্স। এটা হলো এমপ্লয়ি, লেখাই আছে দেখেন। আর এটা হচ্ছে এমপ্লয়ার। এমপ্লয়ার মানে হচ্ছে যিনি কোম্পানির মালিক। এখানে এখন যে ট্যাক্স দিচ্ছে স্টাফ, তার পাশাপাশি এমপ্লয়ারও ট্যাক্স আছে ওই স্টাফের বেতনের উপরে। এটা সে এমপ্লয়ি থেকে কেটে দিতে পারবে না, এটা তার পকেট থেকে আবার গভর্নমেন্টকে দিতে হবে ওই স্টাফ রাখার কারণে, বুঝছেন? FUTA এমপ্লয়ার, এই ফুটা এমপ্লয়ার মানে কি দেখেন, ফুটা ফেডারেল কি লেখা আছে? হয়ে গেল ফেডারেল ট্যাক্স। এটা ফেডারেল ট্যাক্স অ্যাক্ট। দ্য ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট। FUTA মানে হচ্ছে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট। ওই যে বেকার ভাতা টাতা দেয় না, তা আপনি একটা কোম্পানি চালাতে গেলে আপনাকে ওই বেকার ভাতায় গভর্নমেন্টের টাকা দিতে হবে। যে আপনার এখানে যে কটা চাকরি করে তো করে, আর যে কটা দেশে বেকার ভাবু করে ঘুরে বেড়াচ্ছে, ওগুলোতে আমরা টাকা দেবো, ওই জন্য টাকা দেওয়া হবে। হ্যাঁ, কন্ট্রিবিউশন থাকতে হবে, অবশ্যই কন্ট্রিবিউশন থাকতে হবে। এখানে দেখেন এই FUTA, এই যে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, এইটা কিন্তু স্টাফের মধ্যে নাই, এটা শুধু কোম্পানি দিবে 10 টাকা, $10। ওকে, এরপর দেখেন এখানে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি, আর এটা সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, সেম অ্যামাউন্ট। মানে ও ইনকাম করে যা দিবে, ওকে রাখার কারণে আপনাকে সেম অ্যামাউন্টটা গভর্নমেন্টকে দিতে হবে। ওকে, এরপর দেখেন মেডিকেয়ার এমপ্লয়ি, মেডিকেয়ার এমপ্লয়ার, একই সেম অ্যামাউন্ট। তারপর NC, এই যে এখানে NC আছে, তার মানে সে জব করে হচ্ছে নর্থ ক্যারোলাইনে, এমপ্লয়ার দিচ্ছে NCSEY। এটা দেখি একটু টোটাল ডিটেলটা কই আছে। NCSEY, নর্থ ক্যারোলাইনা আনএমপ্লয়মেন্ট। মানে কি, একটা দিচ্ছেন আপনি ফেডারেল আনএমপ্লয়মেন্টে টাকা দিচ্ছেন, আবার নর্থ ক্যারোলাইনা যেখানে আপনার ব্যবসা, সেখানে আনএমপ্লয়মেন্টও টাকা দিচ্ছেন।
ওকে, তার মানে অ্যাজ এ এমপ্লয়ার দিচ্ছেন, এটা কিন্তু আপনি স্টাফ থেকে কাটতে পারবেন না, এটা আপনার অ্যাকাউন্ট থেকে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে ওর বেতনও যাবে, এই টাকাও যাবে। ওকে, তার মানে আপনার কি এই ফেডারেলের আনএমপ্লয়মেন্টে টাকা দিচ্ছেন, নর্থ ক্যারোলাইনার আনএমপ্লয়মেন্টে টাকা দিচ্ছেন, আর এই যে এই দুটো দিচ্ছেন হচ্ছে অ্যাডিশনালি। ওকে, তাহলে এই 5টা কলামের মধ্যে কি কি আছে, যদি আপনি ইউএস এর পে স্লিপ দেখেন, কলাম 5টাই থাকবে। ঠিক আছে, প্রথমটাতে থাকবে স্টাফের ইনফরমেশন, দ্বিতীয়টাতে থাকবে কি তার আর্নিংস, স্টাফ কত টাকা কোথা কোথা থেকে আর্ন করছে, তারপরটা থাকবে তার ডিডাকশন, ডিডাকশন এখানে একটা আছে, এখানে 10টাও থাকতে পারে, সবগুলো যোগ করে যা হবে এটা হলো তার ডিডাকশন। এটা হলো ট্যাক্স, ট্যাক্স দেখেন এখানে যে কটা আছে, ট্যাক্স কিন্তু এখানে আরো বাড়তেও পারে কমতেও পারে। ধরেন কোনো স্টেটে তার হচ্ছে ইয়া নাই, মানে এই যে ধরেন এনসি নর্থ ক্যারোলাইনার, তার স্টেট ট্যাক্স নাই, হতেই পারে এরকম, অনেক স্টেট এরকম আছে, তাহলে এটা বাদ যাবে, তাহলে তার পে স্লিপ এটা আসবে না। বুঝলেন কি? এখন ধরেন এইটা কি, এইটা হচ্ছে এমপ্লয়ি পেইড ট্যাক্স, মানে এই যে তার 1900 টাকা থেকে এই টোটাল টাকাটা কাটাবে। আর এটা বলছে এমপ্লয়ার পেইড ট্যাক্স, এইটা হচ্ছে এই কোন টাকা থেকে টাকাটা যাবে না, এটা হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে। ওকে, দেখেন অ্যানি কর্নেরও সেম ওই জিনিসগুলো আছে। আর এই যে নিচে বলতেছে টোটাল, দুইজনের টোটাল হচ্ছে এটা, উপরে যে দুইজনের যে ইনফরমেশন দেখছি তার টোটাল হচ্ছে এটা। দুইজন মিলে 48 ঘন্টা কাজ করছে, দুজন মিলে টোটাল রেগুলার পে হচ্ছে 1800, দুজন মিলে ওভারটাইম করছে 8 ঘন্টা 500, দুজন মিলে হলিডে পে 8 ঘন্টা 200, তারপর দুজন মিলে বোনাস নাই, এগুলো নাই, এগুলো আর নাই। হ্যাঁ, তারপর দুজন মিলে মেডিকেল, এর ছিল 95, ওর ছিল 395। আর এখানে দেখেন এই যে ফেডারেল ইনকাম ট্যাক্স, এগুলো সব যোগ করা হয়েছে, দুজনেরটা যোগ করে এখানে টোটাল করা হয়েছে। আর দুজনের নেট পেও যোগ করা হয়েছে, কত টাকা পাবে। তার মানে দুইজনার মিলে আমার টোটাল নেট যে খরচ তাদেরকে দিতে হবে, সেটা দিতে হবে কত, 2336.20। বাট তাদের টোটাল ইনকাম কত, 3400 টাকা, তাই না? দুজন মিলে 3400 টাকার মধ্যে তারা পাবে হচ্ছে 2336.20। আর বাকি টাকার মধ্যে এই 995 টাকা আমি কেটে দিয়ে দিব হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে, বাকি এই টাকাটা আমি কেটে তাদের দুজনের থেকে কেটে দিব হচ্ছে আমি সরকারকে। এই দুটো যোগ করলে দেখবেন যে, সরি, এই যে এইটা এইটা এইটাই তিনটা যোগ করলে দেখবেন যে 3400 টাকা হয়ে গেছে। আর এই টাকাটা কিন্তু 329 টাকা কিন্তু আলাদা, এটা আমি দিচ্ছি আমার কোম্পানির থেকে, মালিক কি? মালিক দিবে। ওকে, এই পর্যন্ত কি বুঝলেন? এখন এইটা আমরা কুইক বুকে এন্ট্রি দেব কিভাবে, এটা দেখে দেখে কোন খরচ কোথায় বসাবো। কুইক বুকে কি আপনার যখন প্লাস নিউতে যাই, ওখানে কি পেরোল অ্যাকাউন্টিং বা কিছু আছে, এরকম পেরোল নিয়ে কাজ করার কোনো অপশন আছে? নাই তো। পেরোল প্রসেস করতে পারবেন, টাইম শিট এন্ট্রি দিতে পারবেন, এই যে এই আওয়ার্সের হিসেবগুলো রাখতে পারবেন, কিন্তু আপনি আর এই যে আলাদা আলাদা বিষয়গুলো আবার সব একসাথে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এমপ্লয়ি তো আলাদা আলাদা ওদের আমি আপনাকে বলি, যদি ধরেন 5টা এমপ্লয়ি থাকে, এখানে আমাদের এমপ্লয়ি কটা, 2টা না? এই পে স্লিপে এমপ্লয়ি কটা যায়, যে এমপ্লয়টা এনেই করেন, ধরেন এমপ্লয়ি আছে আপনার 10টা, 10টার পে স্লিপ আপনি হাতে পাচ্ছেন এবং নিচে টোটাল করা আছে। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার পেরোল অ্যাকাউন্টিংটা লাগবে পার এমপ্লয়ি ওয়াইজ, মানে আমাকে 10 জনেরটা এন্ট্রি দিতে হবে, মানে আলাদা আলাদা করে দিতে হবে, তাহলে আমি একরকম ভাবে দিব। আর যদি বলে যে না আমার টোটালটা দিলেই হবে, টোটালটা মানে কি, এই যে ধরেন 2336.20, এটা যদি আমি খরচের খাতায় দেখাই, তার মানে আমার পেরোল বাবদ, আমার স্টাফ স্যালারি বাবদ আমার টোটাল এত টাকা খরচ হয়েছে। আলাদা আলাদা প্রয়োজন নেই, কারণ আলাদা আলাদা আমার পেরোল প্রসেসের পে স্লিপ তো আছেই আমার, কার কথা আমি জানি, এটা হতে পারে। আবার যদি এমন হতে হয় যে না আমার এটা দরকার নেই, আমার এটা একটা একটা করেই দিতে হবে, তখন দিতে হবে, তখন কিন্তু আপনার দুইটা দুইটা কাজের চার্জ কিন্তু হবে অনেক ডিফারেন্স। কারণ একটা মানে এন্ট্রি দিতে গেলে আপনার জার্নাল হবে, জার্নালের লাইন হবে ডেবিট ক্রেডিট মিলে 23টা 24 25, প্রায় 35টার উপর লাইন হবে। তার মানে প্রতিটা স্টাফের যদি দিতে যান, প্রতিটা স্টাফের 25টা করে লাইন হবে ডেবিট ক্রেডিট মিলে। 35টা মনে হইলো জিনিসটা সহজ, বলে এমন মানে 35টা লাইন হবে, 35টা লাইনে ডেবিট ক্রেডিটে যাবে, এটা মনে হইতে পারে 35টা হবে আমি পাগল হয়ে যাবো, না পাগল হবে, খুব সহজ জিনিস। আপনার 35টা জায়গায় যেটা 55টা হয়, তাও আপনি বুঝতে কোনো সমস্যা হবে না।
বুঝলেন? শুধু একটা বিষয়, সেটা হলো সময় বেশি লাগবে, প্রজেক্টে এন্ট্রি দিতে একটু সময় লাগবে, এটাই, আর কিছু না। তাহলে এটা আমি আপনাদেরকে দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, যেহেতু আজকে করতে পারতেছি না, হাতে একটু সময় আছে, দেখাইতে অসুবিধা নাই, এটা আপনারা করবেন। এই যে ওপেন তো হয়েছে মনে হয়। এটা আমি নর্মালি অন্য কোনো ক্লাসে দেখাই না, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো exception। মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা দেখাইতে পারি, দেখাইলে হয় কি তখন বলবো যে আমাদের এটা শেখান। এখন আপনাদের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী এটা শেখানোর সুযোগ খুব কম। কারণ শিডিউলের বাইরে তো একটু শেখানো। না, শিডিউলের বাইরে তো আমার শেখানোর সুযোগ নাই। কারণ শিডিউলের বাইরে আপনাদের পরে আরেকটা ব্যাচ রেডি হয়ে আছে, আপনাদের যদি আমি 3টা ক্লাস বেশি নেই, ওই ব্যাচটা পিছিয়ে যাবে, তখন কি করবো? ম্যাক্সিমাম আমাদের জন্য 9টা ক্লাস নিতে পারে না, আজকে যে 9টা হতেছে। আমরা তো ডিসাইড করি যে বৃষ্টি বাদল। না না, আপনাদের ক্লাস তো আর পিছিয়ে নেই, মানে আপনারা ইয়ে হয়েছে, ক্লাসের সংখ্যা তো আর ওই পিছিয়ে নেই, ওই কটা ক্লাস তো আর বললেন যে কটা বাদ, না না, ওই কটা তো নিচ্ছি। আমরা কেবল এদিকে ম্যাক্সিমাম 9টা ক্লাস আমরা পাইতে পারি। আপনারা একটু এটা এটা একটু বলি আপনাদেরকে, আপনারা একটু খোঁজ নিবেন। হ্যাঁ, কি খোঁজ নিবেন? চলে যাচ্ছে না। কি খোঁজ নেবেন, যে ধরেন নাম করা কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা এই কুইক বুক জিরো শেখায়, অনেক নাম করা। না শুধু একটা না, এরকম আরো অনেকেই আছে। এবার ক্লাস আছে, হ্যাঁ, তারা সবাই না ভালো, সবাই শেখায়। তাহলে আপনার একটা জিনিস কম্পেয়ার করবেন কি, আপনারা আমার কাছে যা শিখতেছেন, স্যার আপনি তো বেস্ট। আপনারা আমার কাছে, না না বেস্ট না, আমার থেকে আমাদের ওপিনিয়ন স্যার। আমাদেরও ওস্তাদ আছে। আপনি আমার কাছ থেকে যা শিখতেছেন, এইটা অন্য প্রতিষ্ঠানে 22, 23, 25 হাজার টাকা শিখতে পারবেন। আমরা হোপ যে আপনি বেস্টটাই দিবেন। আপনাকে যে আমাদের অ্যাডভান্টেজ অনেক বেশি, আমরা যতই জিজ্ঞেস করি আপনি বিরক্ত হন না, সত্যি কথা যেটা। স্যার আপনি তাছাড়া ডিটেলস যেভাবে শেখানো ওটা তো আসলে এখন দেখে আমার কম্পিউটারও ডিস্টার্ব দেওয়া শুরু করছে, ঘটনা কি? আচ্ছা, এটা দেখলেন কি ইউএস এর পে স্লিপ, তাই তো? একটা ইউকে এর পে স্লিপ দেখাই। তো কাজ করতেছে না, কি সমস্যা? এভাবে হবে? ব্যাকে জানা তো, কি সমস্যা এটা? বাই ডিফল্ট পেয়েছে। কি কি যে হচ্ছে এখানে, আমি নিজে বুঝতেছি না। এখানে ব্যাকে যাবে না? ব্যাকে তো আগে যাইতো, এখন তো যায় না। এই আপনাদের এই ইন্টারনেট আর বিদ্যুতের ঝামেলায় আমার পিসিটারও 12টা বাজছে। আচ্ছা, ইউকেটটা পরে দেখাই, এটা দেখাই। এটা কানাডার বলে ওরা সিআরএ, হ্যাঁ, ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সি। সিআর এর ওয়েবসাইটে এটা দেওয়া আছে, এটা সিআর এর ওয়েবসাইট থেকে নেওয়া, পেরোল পে স্লিপের ফরম্যাট। ওকে, তার মানে কানাডিয়ান গভর্নমেন্টের অ্যাপ্রুভ, কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে নেওয়া। ওকে, এখানে দেখেন পে স্লিপটা কেমন, বলছে নাম কি, স্মিথ জে, জে মানে জন স্মিথ আর কি, কোম্পানি গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ কানাডা, কানাডিয়ান গভর্নমেন্টের পে স্লিপ। হ্যাঁ, নেট পে কত, 1927 টাকা, এটা তার নেট পে, মানে এটা তার হলো টেক হোম আর কি, টেক হোম, টেক হোম সে নিয়ে যাবে। আচ্ছা, পেবিং ডেট কত দেবে, 29/8 যাবে, এটা 29/8।
গত মাসের এটা, ঠিক আছে। তার পে ডেট কবে দেখেন, 11/9 থেকে 25/9, 2 সপ্তাহ 14 দিনের আছে। 11/9 থেকে 25/9 তার মানে কি বলে এটা টাইম পিরিয়ড, সে পাবে হলো 29/9। আচ্ছা, এইটা হলো সামারি, এটা ডিটেলটা নিচে আছে। সামারির পরে এখানে হচ্ছে জেনারেল দেওয়া আছে স্টাফের ডিটেল। আমরা স্টাফের ডিটেল কোথায় পেয়েছিলাম ওখানে, বা স্টাফের ইনফরমেশন সামারিটা কোথায় পেয়েছিলাম, ইউকেতে একদম বাম পাশে ফার্স্ট কলামে। আর এখানে আলাদা একটা এরকম বক্সে পাবো। হ্যাঁ, ও সরি 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 এই 29/8 থেকে 11/9 পর্যন্ত ডেট হচ্ছে। 29/8 থেকে এই যে বিজ্ঞান ডেট আর এন্ড ডেট 29/8, অগাস্টের 29/8 থেকে 11/9 পর্যন্ত। আর চেক ডেট টাকা দিবে হচ্ছে 25/9। এই যে 1927 টাকা এটা দিব হচ্ছে 25/9, ঠিক আছে। বাট টাইম কতক্ষণ দেখেন, ওদের গভর্নমেন্টের কিন্তু গভর্নমেন্ট জবে স্যালারি পাচ্ছে কিসে, উইকলি স্যালারি পাচ্ছে। 2 সপ্তাহ স্যালারি একসাথে দিচ্ছে। গভর্নমেন্ট জবে ওরা স্যালারি পায় উইকলি। ওকে, এখানে কি আছে, এখানে তার হচ্ছে স্টাফের ডিটেল আছে, তাই না। ওর নাম হচ্ছে জন স্মিথ, এমপ্লয়ি আইডি এইটা, তারপর এটা তার অ্যাড্রেস, বিজনেস আইডি, এগুলো সব দেওয়া আছে আর কি। এখানে দেখেন বলছে কি পে চেক সামারি, সে যে এই যে টাকাটা পাবে 1927 টাকা, এইটার পে চেক সামারি একটা আছে। সামারিটা কি, তার বলছে তার গ্রস আর্নিং, তার টোটাল আর্নিং হচ্ছে 3,296.04। আর ওয়াইটিডি হচ্ছে 66,000। ওয়াইটিডিটা কি জিনিস, ইয়ারলি না, হচ্ছে ইয়ার টু ডেট। ওয়াইটিডি মানে হচ্ছে ইয়ার টু ডেট। ইয়ারলি মানে হচ্ছে সারা বছরের, কিন্তু সারা বছর না। এটা মানে হচ্ছে 1 জানুয়ারি 2024 থেকে আজকের ডেট পর্যন্ত তার টোটাল আর্নিং কত, বুঝছেন। যদি এটা 1 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর, সরি 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 হয়, তাহলে এটা ইয়ারলি হয়ে যাবে। বাট এটা ইয়ার টু ডেট বলে, মানে আজকের ডেট পর্যন্ত আর্নিং কত টোটাল। হ্যাঁ, এই বছরে তার আর্নিং কত, প্রতি মাসে যোগ হবে। হ্যাঁ প্রতি পেয়ের সময় যোগ হবে। হ্যাঁ, প্রতি পেয়ের সময় যোগ হবে। এটার হিসাব কোম্পানির কাছে থাকবে। তাহলে কি হলো, তার কারেন্ট এই মাসের তার ইনকাম হচ্ছে, বা এই 2 সপ্তাহের, যে 2 সপ্তাহে দেখলাম, এই 2 সপ্তাহের ইনকাম হচ্ছে 3296 টাকা 04। আর ওই ডেট পর্যন্ত তার টোটাল ইনকাম হচ্ছে 66,000 টাকা। আচ্ছা, সিআইটি ট্যাক্সেবল গ্রস, এই সিআইটি ট্যাক্সেবল গ্রসের হিসাবটা আমার ক্লিয়ার জানা নাই, বুঝছেন। এইটা আসলে আমি এটা বোঝার চেষ্টা করতেছি, এইটা আসলে কোন হিসাবে আসেও না। সিটিজেন না, সিআইটি ট্যাক্সেবল গ্রস কি জিনিস, এইটা ক্যালকুলেশনটা কিভাবে করছে, সিআইএস আছে ইউকে না না, এটা আন্দাজি কথা বলে লাভ নেই। না না, এর মেবি তো যাওয়াই যাবে না, এটা এই অ্যাকুরেট থাকতে হবে। এইটার এই যে অ্যামাউন্টটা 2,926 টাকা, এইটা কোনো জায়গায় ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে। যার কারণে আমি আসলে এটা নিয়ে অত মানে করি নাই। এইটা জাস্ট ওরা একটা হিসাব দিচ্ছে। না, ডিডাকশনেও নাই, কোনো অ্যাডিশনও নাই, কোথাও নাই। আসছে করতে গেলে না, এটার সলিউশনটা আমি পাচ্ছি না। এটা সলিউশন আমি পেয়ে যাবো, মানে এটার আমি একজনকে বলছি, উনি আমাকে জানাবে দেখি এটা কিভাবে। আচ্ছা, তার টোটাল ট্যাক্স, এই যে আর্নিং এর উপর টোটাল ট্যাক্স হচ্ছে এটা 968, ঠিক আছে। টোটাল ডিডাকশন হচ্ছে এটা, ঠিক আছে। টোটাল ডিডাকশন এটা, এবং এই দেখেন এই দুটো যোগ করে আপনি যদি এখান থেকে বাদ দেন, মানে এই যে টোটাল ট্যাক্স এবং টোটাল ডিডাকশন, এই দুটো যোগ করে যদি আপনি 32,000 থেকে বাদ দেন, তাহলে তার 1927 টাকাই আসে। তাহলে এইটা কিন্তু মাঝখানে কোথাও ইম্প্যাক্ট ফেললো না। এখন আমার যেটা মনে হয়, এইটা কিন্তু আবার এমপ্লয়ারের ট্যাক্সও না, এমপ্লয়ার ট্যাক্স আলাদা আছে। ওকে, এইটার হিসাবটা কি এটা আমি এক্স্যাক্টলি জানাতে পারবো, বাট এইটা কোথাও আসে না। এখন দেখেন এই যে আর্নিংস নিচে যে বললো, এটা কি সামারি বললো না, পে চেক সামারি, এইটা বললো আর্নিংস। এই যে 3296 টাকা তার আর্নিংস, এইটা কিভাবে আসছে এটা এখানে দেখাইছে। আর ওয়াইটিডি মানে হচ্ছে এটার এই আর্নিংসটা সারা বছরের, এই যে এইটার হিসাবটা এখানে দেখাইছে।
ওকে, এখানে কি বেসিক পে হচ্ছে তার 3265, ঠিক আছে, 3265। আর একটা দেখেন বিলিঙ্গুয়াল, বিলিঙ্গুয়াল বোনাস। বিলিঙ্গুয়াল মানে জানেন? বিলিঙ্গুয়াল মানে হচ্ছে, হ্যাঁ, না, কাছাকাছি, বাট দোভাষী না। ডাবল বোনাস না না, এটা হচ্ছে কানাডাতে যারা একের অধিক ভাষা জানে, বিশেষ করে যারা স্প্যানিশ পাশাপাশি অন্য একটা ভাষা জানে, ইংলিশের সাথে সাথে স্প্যানিশ জানে বা অন্য একটা ভাষা জানে, একের অধিক ভাষা জানে, তাদেরকে একটা বোনাস দেওয়া হয়। ওকে, আচ্ছা দেখেন, নেটিভ বাদে অন্য ভাষা যাবে নেটিভ বাদে অন্য ভাষা জানে। এখানে দেখেন, এই দেখেন, পরে এগুলো ভুলে যাবেন, পরে আপনারা খালি গ্রুপে কোশ্চেন করবেন, দেখেন আগে। এই যে বেসিক পে দেখেন, ডেসক্রিপশনে একটা কোড লেখা আছে 001, ডেসক্রিপশনে। এই 001টা কি জিনিস? স্লিপে দিয়ে নাকি নাম্বার? এইটা হচ্ছে এই বেসিক পে এর কোড, কানাডিয়ান গভর্নমেন্টের কোড। ওকে, এই বিলিঙ্গুয়াল বোনাসটা যে দিছে, এটা কোন কোডের আন্ডারে দিছে? 141 কোডের আন্ডারে দিছে। $30 যে তাকে দিছে এই দুইটা ভাষা জানার কারণে, এটা দিছে হচ্ছে এই 141 কোডের আন্ডারে। কোর্স মানে সেটা অ্যাক্ট। কোড, অ্যাক্ট না, এটা কোড। এখানে কি বিভিন্ন অ্যাক্টের এগেনস্টে কোড তৈরি হয়, বিভিন্ন অ্যাক্ট মিলে কোড তৈরি হয়, বাট কানাডিয়ান গভর্নমেন্টের কোড। হ্যাঁ আপু বলেন, আপু কি বলতেছিলেন বলেন। এটা কি আওয়ারলি মানে? হ্যাঁ আওয়ারলি হইছে, কিন্তু এই আওয়ারলিটা এদের যে পে স্লিপ, এই পে স্লিপের বাইরে থাকে, আওয়ারটা মেনশন করে না এখন। করবে করবে, আরও মেনশন আছে, তারা নিচে আসি এখন। তাহলে এই আর্নিংটা কিভাবে হলো বুঝলাম তো। তার বেসিক পে হচ্ছে এটা, এটার সাথে তার যোগ হয়েছে 30 পাউন্ড, সে দুইটা ভাষা জানার কারণে। আর এটা ট্রাভেল নর্মাল ওয়ার্ল্ডে এইটা আছে, কিন্তু এটা এই মাসে নাই, কিন্তু টোটাল বছরে আছে। এই বছরে তার টোটাল আছে 409 পাউন্ড, বাট এই মাসে তার নাই। আমরা হিসাব করতেছি কোনটা, এই মাসেরটা। তাহলে তার এই 3296.04 আছে এখানে টোটাল আর্নিং। সামারির সাথে আমরা এই ডিটেলটা মিলাইলাম। এরপর ট্যাক্স, ট্যাক্স কত? 968.50, 968.50। ট্যাক্সের সাথে এই ট্যাক্স মিলছে। এখন সেই ট্যাক্সটা কি দেখেন, সিআইটি। এখানে দেখেন এই সিআইটি ট্যাক্সেবল গ্রস যেটা আছে, এইটারই একটা কোনো একটা কিছুর সাথে রিলেটেড আছে, বাট এটা আপনার ইয়াতে আসবে না, অ্যাকাউন্টিংয়ে আসবে না। সিআইটি এটা, ইআই এটা সব গুগল করে দেখবেন এটার মিনিং কি। কিউআইটি এটা, কিউআইটি মানে হচ্ছে কুইবেক, এটা হলো আপনার এটা হচ্ছে পেনশনের জন্য কেটে নেয়। কিউআইটি মানে হচ্ছে কুইবেক, হ্যাঁ, না এই যে সিআইপি এটা পেনশন। পেনশন। আচ্ছা, কিউআইটি এটা হচ্ছে, কুইবেক হচ্ছে একটা প্রভিন্স, ইয়াতে প্রভিন্সিয়াল ট্যাক্স আর কি, হ্যাঁ। কিউপিপি, কুইবেক পেনশন প্ল্যান, ঠিক আছে, মানে এটা কি ফেডারেল না, কিন্তু এটা প্রভিন্সিয়াল ট্যাক্স। কুইবেক পি2, এটা কি আমি অত ভালো জানি না। কুইবেক মানে এই যে কুইবেক যে কটা আছে, এই কটা হচ্ছে তার স্টেট গভর্নমেন্টের ট্যাক্স। আর এই যে ইআই আর হচ্ছে সিআইটি, এই দুটো হচ্ছে তার পেনশন প্ল্যান, বা এইটা হচ্ছে তার ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স। ওকে, তাহলে এই যে 968.50, এটা কি আমরা এখানে পাইছি? ক্যানাডিয়ান ইনকাম ট্যাক্স। ক্যানাডিয়ান ইনকাম ট্যাক্স। তাহলে সিআইটি ট্যাক্সেবল গ্রস, এইটার যেটা কেমনে আসে এটা আমি এখনো বুঝি নাই, এটা আমি বুঝবো না। মানে নাই, গ্রসটা হিসেবটা সে কিভাবে করছে? গ্রসটা এখানে কোথাও আপনার কাজে লাগে না। সিআইটি ইনকাম মানে ট্যাক্সেবল গ্রস যেটা, এটা কোথাও এখানে এটা আসে তো না। গভর্নমেন্টের ফর্মুলেশন। উত্তরীয় থেকে উত্তরীয় উত্তর যায়। এটা উন্নত গভর্নমেন্ট একটাই এটা আমি জানাবো আপনাদের, কিন্তু আপনারা এটা বুঝেন আগে দেখেন। তাহলে আমি এই যে ট্যাক্সগুলো দিলাম, এটা হচ্ছে এইটা, আর এটা হলো সারা বছরেরটা, তাই না? সারা বছরে আমার ইনকাম হচ্ছে 66,330। ভাই একটু দেখেন, সারা বছরে আমার ট্যাক্স পেমেন্ট করছি কত? 21,240। এই যে ট্যাক্সেবল গ্রস দেখেন, হোয়াইট ইয়ার টু ডেট, মানে আজকে দিন পর্যন্ত। ওকে, তাহলে এইটা আসলো। তাহলে আমরা কি পাইলাম? আমরা যদি ওই ইউএসএরটার সাথে মিলাই, মানে ওটার সাথে আমরা কম্পেয়ার যদি করি, তাহলে টোটাল আর্নিংস পাইলাম এখানে, টোটাল ট্যাক্স পাইলাম এমপ্লয়ি ট্যাক্স, এমপ্লয়ি বেতন থেকে যেটা কাটবো, এই যে 3,296 থেকে যেটা কাটবো 968, যেখানে দেওয়াই আছে দেখেন, এটা পাইলাম, রিটার্নটা পাইলাম এখানে। এরপরে আসেন এই যে ডিডাকশন খুঁজি, ওখানে একটা ডিডাকশন পাইছিলাম না, মেডিকেল ইন্স্যুরেন্স ডিডাকশন। এখানে ডিডাকশন কি কি আছে দেখেন, ডিডাকশন আছে এখানে কত? 400.22।
এখানে ডিডাকশনটা আছে দুই ভাগে, একটা আছে বিফোর ট্যাক্স ডিডাকশন, একটা আফটার ট্যাক্স ডিডাকশন, বাট দুটোই ট্যাক্স ডিডাকশন। এই বিফোর আফটার ট্যাক্স ডিডাকশন এই যে এইটার সাথে রিলেটেড, ট্যাক্সেবল গ্রসের সাথে রিলেটেড। ওকে, আচ্ছা, বিফোর ট্যাক্স ডিডাকশন আফটার ট্যাক্স ডিডাকশনের পর, বাট দুটোই ডিডাকশন, এই দুটো মিলেই হবে আপনার 400.22। আপনি যোগ দেন, এই যে দেখেন 369.80 আর 30.42 যোগ দিয়ে দেখেন 400.22 হবে। ওকে, এখন এই 369.80 কিভাবে হয়েছে? এটা হয়েছে যে ডিউস পিএস অ্যালায়েন্স অফ কানাডা, এইটা একটা ডিডাকশন আছে, আর এই ডিডাকশনের এত ডিটেল আমি জানি না, বাট এটার কোড কত 644 এ 61.61। এরপর আছে কি পিএসএস এ লো, এটার কোড কত 760, এটা কত 308.19। এই দুইটা মিলে হয়েছে 369.80। এটা একটা ডিডাকশন। আরেকটা ডিডাকশন কি? আরেকটা ডিডাকশন হচ্ছে সাপ্লিমেন্টারি ডেথ বেনিফিট। আপনি মারা যাওয়ার পরে হয়তো বা কিছু একটা দিবে আপনাকে বা আপনার ফ্যামিলিকে দিবে, সেটার জন্য এই 589 কোডে কাটছে কত 14 টাকা 6 পয়সা। আর ডিসেবিলিটি ইন্স্যুরেন্স, ডিসেবিলিটি মানে কি? যদি আপনি পক্ষাঘাতগ্রস্ত হন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে আপনি হুইল চেয়ারে পড়ে গেছেন, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স এই 751 কোডে 16 টাকা 36 পয়সা, টোটাল হলো কত 30 টাকা 42 পয়সা। এই দুটো যোগ করলে ডিডাকশন দাঁড়াবে হচ্ছে 400 টাকা 22 পয়সা। তাহলে আমরা এখানে যা যা আছে, এই যা যা আছে এর মধ্যে কি কি পাইলাম? টোটাল আর্নিংস এটা পাইলাম, ট্যাক্স পাইলাম এটা, এই ডিডাকশন পাইলাম, এই দুই করে, ঠিক আছে। এখন যেটা এখানে দেওয়া নাই সেটা কোথায় আছে? সেটা আছে এমপ্লয়ার ট্যাক্স, সামারিতে দেওয়া নেই। এটা এটা কোথায় আছে? এমপ্লয়ার ট্যাক্স দেখালাম না একটু আগে, এমপ্লয়ার কি কি পেমেন্ট করবে। এখানে এমপ্লয়ার পেমেন্ট করবে, ও তো পেমেন্ট করবে হচ্ছে কত 968 টাকা ওর স্যালারি থেকে, আর এমপ্লয়ার পাশাপাশি 656 টাকা দিতে হবে তার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। এইটা দেওয়ার পর দেখেন শেষে কি আছে, ডিরেক্ট ডিপোজিট, তার অ্যাকাউন্ট নাম্বার, কি ধরনের অ্যাকাউন্ট, সরি পে চেক নাম্বার, তার কি ধরনের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নাম্বার, এবং তার কত টোটাল পেমেন্ট কত, এটা ছিল না। আচ্ছা এইটা মনে হয় আমি বুঝতে পারছি এইটা। আচ্ছা 332.96, 3296.04 থেকে 400.22 বাদ দিলে দেখেন তো এটা হয় নাকি কেউ একজন আচ্ছা ক্যালকুলেটর আমি দেখি। 3296.04 মাইনাস 400.22, না 2868. আচ্ছা এইটা আমার একটু জেনে জানাতে হবে আর কি, বাট এটার কোনো ইম্প্যাক্ট কিন্তু দেখেন এখানে কোথাও আসেনি, কোনো জায়গায় নেই। ট্যাক্স মার্জিন বা কোনো ট্যাক্স হতে পারে কিছু একটা, এটা আমি জানাবো না আপনাদের। তাহলে আমরা কি কানাডার একটা গভর্নমেন্টের যেটা অ্যাপ্রুভ, যেটা এরকম একটা পে স্লিপ দেখলে চিনতে পারবো। এখন আমরা নেক্সট ক্লাসে করবো হচ্ছে এগুলোর অ্যাকাউন্টিং কেমনে করে। হ্যাঁ, পোস্টিং কিভাবে দিবে, এই টাকার পোস্টিং দেওয়া জানতে হবে না কুইক বুকে। আমরা এটা দিব, সবাই বলে রাখি এটা দিব জার্নাল করে, কারণ এটা অটোমেটেড সিস্টেমে, কোথাও আমাদের পেরোল অথবা পেমেন্ট এরকম কোনো অপশন ইয়ার ক্ষেত্রে নাই, স্টাফের ক্ষেত্রে নাই, এই পুরোটা হবে জার্নাল। এই জার্নালটা পুরোটা দিলে হবে কি, ক্লায়েন্টকে বললে খুব খুশি হয়ে যাবে, কারণ জার্নালের জন্য আলাদা কোনো টাকা লাগে না, মাগনা দিয়ে দিবে, শুধু আপনার পেমেন্ট দিবে। মানে অথচ এর এগেনস্টে যদি আপনি কোনো পেরোল সফটওয়্যার আলাদা কিনেন, তাহলে ওটার জন্য মান্থলি একটা টাকা দিতে হবে। সেই টাকা ওখানে না দিয়ে আপনি বলবেন যে ওখানে তুমি $10 সাবস্ক্রিপশন দাও, অসুবিধা নেই, এই অ্যাকাউন্টিংটা দেওয়ার জন্য তুমি আমার $5 করে দিও, তাও তো লাভ নাকি। ওকে, তাহলে আমরা এইটুকু দেখে বুঝতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এটাও দিয়ে দিচ্ছি, কপি হয় নাই, কোথায় ছিল।
ওকে, নেক্সট ক্লাসে আমরা পেরোলটা শেষ করবো আশা করা যায়। আর তারপরে ক্লাস হবে ব্যাংক রিকনসিলেশন। নেক্সট দুইটা ক্লাস কেউ মিস দিয়ে না যারা শিখতে চান। ব্যাংক রিকনসিলেশনের ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না ইউকেটটা এখন আর বের করতে পারছি না, ইউকেটটা দেখা দিব না। আজকের ভিডিওতে